সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, যারা 2025 সালে নবম শ্রেণীতে ভর্তি হয়েছ বা নবম শ্রেণীতে অধ্যয়ন করছো, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শঙ্কর টিউটোরিয়াল পার্কের পক্ষ থেকে। তো এর আগে আমরা বিভিন্ন বই সম্পর্কে রিভিউ দিয়েছি। যদি সেই ভিডিওগুলো তোমরা মিস করে থাকো, এই মুহূর্তে দেখো ঠিক উপরে ডান পাশে একটা লিঙ্ক আসছে, সেখানে ক্লিক করলে তোমরা এগুলো দেখে নিতে পারবে। আর এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের গণিত। তো এই বইটা আমার কাছে যে বইটা আছে সেটা অনেক পুরনো, কিন্তু এই বইটাই আবার নিয়ে আসছে এটা হচ্ছে 2021 সালের বইটা, ঠিক আছে? তো 2021 সালে আমার কাছে বইটা আছে। তো তোমাদের এখন 2025 সালে যে বইটা, এই 2021 সালের যে বইটা আছে 20-21-এর, তো এই বইটাই তোমাদের আছে। কিছুটা আংশিক পরিবর্তন হয়েছে, হয়তো 1 থেকে 5% ভিতর। তো এগুলার আমরা ধারাবাহিকভাবে তোমাদের সমস্যা সমাধান ভিডিওগুলো আমরা দিয়ে যাব, আশা করি তোমরা দেখে নিবে। তো এখানে দেখো প্রথমেই যেটি আছে, আমি যদি দেখি এটা হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা জিনিসটা কি? তো বাস্তব সংখ্যা জিনিসটা বুঝতে গেলে আগে প্রথমে বুঝতে হবে সংখ্যাটা কি। আমরা তো বিভিন্নভাবে সংখ্যাটাকে আমরা প্রকাশ করে থাকি, আর তাহলে এখন সংখ্যাটা জিনিসটা কি? সংখ্যাটা হচ্ছে, আমি যখন কাউকে বললাম যে আমাকে 5টি আম দাও, তাহলে আমাকে 5টি আম দাও, তখন কিন্তু আমি তখন 5 লিখে দিব, তাই না? আমি মুখে বলবো, কিন্তু 5 জিনিসটা যে কি সেটা নাই। তার মানে কি, একটা বিমূর্ত ধারণাকে, একটা বিমূর্ত, এটা মনে রাখবা বিষয়টা, পরিমাপের এক বিমূর্ত ধারণাটাই হচ্ছে মূর্ত করার যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে সংখ্যা। বিমূর্ত পরিমাণের, এটা মনে রাখবে এই বিষয়টা, পরিমাপের এক বিমূর্ত ধারণাকে মূর্ত করার জন্য আমরা যে চিহ্ন প্রতীক ব্যবহার করি, সেটাই হচ্ছে সংখ্যা। এই সংখ্যা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কি বাস্তব সংখ্যা, আর একটা হচ্ছে অবাস্তব বা কাল্পনিক সংখ্যা। তো বাস্তব সংখ্যা জিনিসটা কি? বাস্তব সংখ্যা জিনিসটা হচ্ছে আমাদের মূলদ অমূলদ, মানে ভগ্নাংশ ছাড়া যেগুলো টোটাল যে সংখ্যাগুলো আছে সবগুলাই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। আর অবাস্তব বা কাল্পনিক সংখ্যাটা কি? কাল্পনিক সংখ্যাটা হচ্ছে যে সংখ্যাকে বর্গমূল করলে ঋণাত্মক মান বের হবে, সেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা। তো সেটা সাধারণত আমাদের ইয়েতে নাই। তো এখানে তোমাদের অনেক এখানে লেখা রয়েছে, টেক্সট রয়েছে, সেটা তোমরা পড়তে পারো, অনেক এখানে কথা রয়েছে। তো আমরা বিভিন্ন বাস্তব সংখ্যার বিভিন্ন শ্রেণী বিন্যাস আছে। তো আমরা এই শ্রেণী বিন্যাসগুলো যদি আমরা একটু দেখি, তাহলে যেটা আমরা দেখব সেটা হচ্ছে, এখানে একটু খেয়াল করো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদের বইয়ে এটা দেওয়া আছে, তোমরা যখন বইটা পাইবা তখন কিন্তু তোমরা ওই রকম দেখতে পারবা। তো এখানে বাস্তব সংখ্যা মূলত দুই ভাগে ভাগ করতে পারি আমরা, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। তাহলে মূলদ এবং অমূলদ এই দুইটা কি, যদি বর্গমূল বা বর্গাকারে বর্গমূলে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা, আর যেটাকে বর্গমূল আকারে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো এই অমূলদ সংখ্যাকে আমরা আবার একভাবে ভাগ করতে পারি, তো সেটা বোঝার আগে আমাকে ওইগুলো বুঝতে হবে। তো মূলদ সংখ্যা আমি কি বুঝালাম, যেটাকে আমরা বর্গমূল করতে পারি, তাই না? আচ্ছা, এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। তো একটা পূর্ণ সংখ্যা আর একটা কি ভগ্নাংশ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা এটা কি, এটা আমরা বুঝি যে পূর্ণ মাত্রায় যেগুলো থাকবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর যেটাকে পূর্ণ ছাড়া মানে সম্পূর্ণ ছাড়া ভেঙে ভেঙে প্রকাশ করা হয় সেটা হচ্ছে কি ভগ্নাংশ। যেমন আমি বললাম আমার কাছে 3টি আম আছে, তাহলে আমি এখন প্রকাশ করব কি 3 দ্বারা। এই 3 যেটা আছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন যদি এটা আমি বলি এই 3টা আমকে দুজনের কাছে ভাগ করে দাও, দুজনের কাছে যদি আমরা ভাগ করে দেই, আমরা ভাগের কিন্তু বিভিন্ন প্রক্রিয়া আমরা জানি, প্রাথমিক লেভেল থেকে আমরা পড়ে আসছি। তো এটাকে আমরা কি করতে পারি, এই 3টা ভাগ আছে, 3টাকে 2 ভাগ করব, তাহলে একজনকে একটা দিয়ে দিই, আরেকজনকে একটা দিয়ে দিই, তাহলে দুইজনে কয়টা করে পাবে, একটা করে পাবে। কিন্তু এখানে কিন্তু আরেকটা থেকে গেছে, তাই না? তাহলে এটাকে কি করতে হবে, এটাকে 2 ভাগ করতে হবে। 2 ভাগ করে 1 ভাগ এখানে দিতে হবে, আর 1 ভাগ এখানে দিতে হবে। তার মানে 2 ভাগ করলে কি হবে, এটা অর্ধেক হবে। অর্ধেককে আমরা কি করি 0.5 বলে আমরা প্রকাশ করি। তাহলে এখন
আমাদের কত পাবে 1.5 1.5 করে দুজনে পাবে। তো সেটা যেটা এটাই হচ্ছে আমাদের ভগ্নাংশ। তো এই পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ মূলদ সংখ্যাকে আমরা ভাগ করতে পারি। তারপর পূর্ণ সংখ্যাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে শূন্য, আর একটা হচ্ছে ঋণাত্মক। তো এখন ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাটা কি? ধনাত্মক হচ্ছে যখন কোনো কিছু বেড়ে আসবে, মানে সাধারণ যে স্বাভাবিক যে সংখ্যাটা আছে, আমরা কিন্তু এটার একটা পর্যায়ে আমরা পেয়েছি এখানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাটা কি? যে শূন্য থেকে বড়, ঠিক আছে? সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো এই শূন্য থেকে বড় যত সংখ্যা আছে সবগুলাই হচ্ছে কি? এগুলা হচ্ছে ধনাত্মক সংখ্যা। আবার ধনাত্মক সংখ্যা, আবার শূন্য থেকে ছোট যে সকল সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আর শূন্য নিজেই একটা, তার মানে আমরা পূর্ণ সংখ্যাকেও 3 ভাগে ভাগ করতে পারলাম। ধনাত্মক, একটা হচ্ছে শূন্য, আর একটা হচ্ছে কি ঋণাত্মক। আবার ধনাত্মককে আমরা 2 ভাগে ভাগ করতে 3 ভাগে ভাগ করতে পারলাম। একটা মৌলিক, আর একটা হচ্ছে কি যৌগিক, আর একটা হচ্ছে 1। এখন আমরা বুঝি মৌলিক সংখ্যাটা কি আর যৌগিক সংখ্যাটা কি। মৌলিক সংখ্যাটা হচ্ছে যে সংখ্যার, মৌলিক সংখ্যার সংজ্ঞাটাই হচ্ছে এটা, যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত মানে আর কোনো উৎপাদক নাই তাকে বলা হয় মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার সংজ্ঞাটা কি? যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো উৎপাদক নাই তাকে বলা হয় মৌলিক সংখ্যা। আমি একটু যদি তোমাদেরকে আমি এখানে একটু বোঝাতে চাই, এখানে দেখো আমি এখানে নিলাম কি 5, তাহলে 5। তো সহজভাবে যদি আমরা বুঝতে চাই যে 5কে আমরা কিভাবে ভাঙতে পারি, 5 কিন্তু আমরা ভাঙতে পারি 1 গুণ 5, এছাড়া কিন্তু আর কোনোভাবে 5কে ভাঙা যায় না। আমি আবার একটা অঙ্ক নিই, সেটা হচ্ছে আমি নিলাম হচ্ছে 6। 6কে যদি নেই আমরা দেখো কিভাবে ভাঙতে পারি, 1 গুণ 6, 2 গুণ 3, আমরা কিন্তু 6কে এভাবে ভাঙতে পারি। এখন এই যে আমরা ভাঙতে পারলাম এগুলা হচ্ছে উৎপাদক। এগুলা কি? এগুলা হচ্ছে উৎপাদক। তাহলে দেখো এই 5-5-এর কি আছে 1, আবার ওই এই 5, এছাড়া কিন্তু আর অন্য কোনো উৎপাদক নাই, মানে তার আর অন্য কোনো উৎপাদক নাই। যেহেতু এই সংখ্যার 1 এবং ওই ছাড়া কোনো উৎপাদক নাই, তাহলে এটা মৌলিক সংখ্যা বলতে পারি। আবার 6-এর কি আছে 1 আছে, আবার ওই সংখ্যা আছে, কিন্তু আরো 2টা অঙ্ক আছে, 2টা সংখ্যা আছে, তার মানে এটা মৌলিক সংখ্যা না, এটা হচ্ছে কি যৌগিক সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম যে 1 এবং ওই সংখ্যা ব্যতীত যদি অন্য কোনো উৎপাদক না থাকে তাহলে সেটা মৌলিক সংখ্যা, আর যদি 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্যান্য উৎপাদক থাকে তাহলে সেটা হবে কি যৌগিক সংখ্যা। তাহলে আমরা 2টাই বুঝতে পারলাম এখান থেকে যে মৌলিক কোনটা আর যৌগিক কোনটা। এখন আমরা আসি যে 1 কেন মৌলিক হবে না, 1 কেন যৌগিক হবে না। আচ্ছা, এবার আমরা আসি এখানে যে আমরা কি বলেছিলাম, একটি সংখ্যার 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো উৎপাদক না থাকলে সেটা মৌলিক সংখ্যা। এখানে কিন্তু বলা হয় নাই যে একটা উৎপাদক থাকবে, তাহলে কয়টা উৎপাদক থাকবে? কমপক্ষে 2টা উৎপাদক থাকবে। তাইলে 1, এটার উৎপাদক কি আছে? এটার এক কিন্তু 1 1 1 1, এছাড়া কিন্তু এটাকে তুমি আর বানাতে পারবা না। 0 1 0 হবে, এটা কিন্তু 1 হবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট যে 1 এর একটি মাত্র উৎপাদক রয়েছে, এর কিন্তু 2টি উৎপাদক নাই। তাহলে এটাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি না। তাহলে যৌগিক সংখ্যা কি? যৌগিক সংখ্যা হচ্ছে এর বেশি উৎপাদক থাকবে, কিন্তু এটা তো একটা, এইটাই হচ্ছে না, তাহলে বেশি থাকবে কিভাবে? সুতরাং এই সংখ্যাটি আমরা মৌলিকও ধরতে পারি না, যৌগিকও ধরতে পারি না। তাহলে আমাদের সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 2, এটা মনে রাখবা সবসময়, সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 2। আচ্ছা, তাহলে এটা মৌলিক এবং যৌগিক সম্পর্ক চলে গেছে। এখন আমরা ভগ্নাংশে যাই। ভগ্নাংশ বলছে কি, এখানে ভগ্নাংশকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এখন আমরা সাধারণ ভগ্নাংশটা নিয়ে কথা বলি। একটু আগে আমি যেটা কথা বলেছিলাম যে 3কে 2 ভাগে ভাগ করে দিবা। তো আমরা যখন ভাগ করে দিই তখন আমাদের এটা কি করতে হয়? 2/3। এই যে আমরা ভাগ করলাম সেটা, এটাকে আমরা উপরেরটাকে বলি আমরা বলি এখানে লব, আর নিচেরটাকে বলি আমরা হর। তো এবার আমরা যদি একটু কথা বলি যে লব এবং হর,
এখন দেখো এটা কিন্তু এইখানে আমরা যেটা এখানে লিখলাম সেখানে কি লব হচ্ছে, এটার মান কত, এটা স্বকীয় মান হচ্ছে 3, মানে এই সংখ্যাটি হচ্ছে 3 আর এই সংখ্যাটি হচ্ছে কত 2। তার মানে এখানে এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট। লব বড়, হর ছোট। যদি লব বড় হয়, হর ছোট হয়, তাহলে এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আমরা আর যদি এটার উল্টোটা হয়, লব ছোট হয় আর হর বড় হয়, তাহলে সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তো এখানে আমরা একটু বিষয় খেয়াল করি, অপ্রকৃত থেকে কিন্তু কি আসছে, মিশ্র আসছে একটা, আবার অপ্রকৃত। মিশ্র অপ্রকৃত মানে আসা যাওয়া করছে। তার মানে কি প্রকৃতকে মিশ্র বানানো যাবে আর মিশ্রটাকেও অপ্রকৃত বানানো যাবে। তো কিভাবে বানানো যায়, এখন আমরা আর একটু সংজ্ঞাটা দিই। মিশ্র হচ্ছে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে, তাহলে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এখন কিভাবে, যেমন এখানে 2/3, সেটা কি 2/3 ভাগ, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখন সেটাকে যদি আমি ভাগ করি, কতবার যাবে, একবার। 2 একে 2, বিয়োগ করলে 1। তো এখন আমরা যে ফলটা লিখব, ফলটা হচ্ছে কি, এই যে এখানে যে ফলটা আছে ভাগফলটা আমরা এখানে লিখব পূর্ণ সংখ্যাটা, আর এখানে যে হর ছিল, হরটা হর হয়ে যাবে, আর যেটা অবশিষ্ট ছিল সেটা হয়ে যাবে লব। তো এটা দেখো একটা পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ রয়েছে, সেটাকে বলবো আমরা মিশ্র ভগ্নাংশ। তো আমরা এটাকে কি করতে পারি, এটা কিন্তু মানে অপ্রকৃত থেকে আমরা মিশ্র বানালাম। এখন মিশ্র থেকে কি অপ্রকৃত হবে, কারণ এখানে তো তীর চিহ্ন দিয়ে দিয়েছে। দেখি আমরা একটু ট্রাই করে, আমরা এটা থেকে যখন এটা বানাবো, এটার সাথে পূর্ণ সংখ্যা গুণ করতে হবে। হর যা আছে হর রেখে দিবা, এটার সাথে পূর্ণ সংখ্যাটা গুণ করবা, 2 একে 2, তারপর এটা যোগ করবা, 2 একে 2, এটা এক যোগ করলে কত হবে 3। আমরা যদি এটা লিখি 3, তাহলে 2/3 ভাগ। তাহলে এটা হয়ে গেছে কি, এটাও এখন হয়ে গেছে অপ্রকৃত। তার মানে আমরা কি দেখলাম, এখানে অপ্রকৃত থেকে আমরা মিশ্র বানালাম, মিশ্র থেকে আবার অপ্রকৃত আমরা বানালাম। সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ হচ্ছে একটা সসীম আর একটা হচ্ছে কি অসীম আবৃত ভগ্নাংশ। তো এখন এই কোনো ভাগ যখন আমরা করি তখন মিলে যায়, দশমিক দিয়ে আমরা মিলাতে পারি। আবার কখনো কখনো যখন আমরা ভাগ করি দশমিক দিয়ে মিলতে চায় না, তখন এটা চলতেই থাকে, তখন এটাকে আমরা বলি অসীম। এই অসীমটাকে যখন আমরা একটা রেজাল্টে নিয়ে আসব, সেটাকে বলা হবে আবৃত। এই জন্য 2 প্রকার, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম আবৃত। এখন এটা কিভাবে সেটা যদি আমি একটু দেখাই, আমার এখানে জায়গাটা একটু কম আছে, আমি এখানে দেখাচ্ছি। আমরা এখানে ভাগ করছি 3 দিয়ে, ভাগ করছি 10কে, আবার আমরা 5কে ভাগ করছি 2 দিয়ে। আগে 5কে আমরা 2 দিয়ে ভাগ করি, তো এখানে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে, এখানে 5, তো 5কে ভাগ যাবে না, তাহলে 2 দুগুণে 4, আমরা বিয়োগ করলে 1, এবার কিন্তু যাবে না, যাবে। তাহলে আমরা এখানে কি করি, দশমিক দিয়ে আমরা, তাই না, দশমিক কেন দিচ্ছি, এটাকে অংশ বানাচ্ছি। একটা দশমিক মানে হচ্ছে 1 দশমাংশ। তাহলে আমরা এই জন্য এখানে একটা 10 বানাবো, এটাকে মানে একটা শূন্য বসাবো, দশকের গণ বানাবো এটাকে। তাহলে এখন দেখো কত হয়েছে, এটা 10। এখন যদি আমরা দিই 5 দ্বিগুণে 10, তাহলে এখানে ফলটা কত, কি দশমিকের পরে মিলে গেছে, মানে আর এখানে কি বলে এটা আর বাড়ে নাই, এটা ফলটা মিলে গেছে, মানে অবশিষ্টটা শূন্য আসছে। এবার আমরা এটাকে একটু ভাগ দেই, 3 বার যাবে, 3 তিরিকে 9। আবার আমরা কি করি, 10 থেকে 9 চলে গেলে 1, এখন এটা আমরা দশমাংশ বানালাম, এটা দশমাংশ হয়ে গেল, তাই না। আবার 3 তিরিকে 9, আবার 1, আবার এখানে 0, আবার 3 তিরিকে 9। এখন আমরা দেখি এই যে চলতেছে সেটা কি মিলবে, সেটা মিলবে না, সেটাকে বলা হয় অসীম। এখন এটাকে আমরা আবৃত দ্বারা প্রকাশ করব, সেটা আমরা অনুশীলনীতে যখন যাব তখন আমরা বুঝবো। আপাতত এটা মনে রাখে, যেটা অসীম আর এটা হচ্ছে কি সসীম। তো এটা হচ্ছে আমাদের অসীম এবং সসীম আবৃত। আর একটা অমূলদ যেটা, সেটা কখনোই মিলবে না, সেটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, দশমিক সংখ্যা। তো মূলত শিক্ষার্থী, আজকে আমরা যেটা শিখলাম সেটা বাস্তব সংখ্যার বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। যদি তোমাদের এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবে না। আর আগামী ভিডিওটা হবে তোমাদের অনুশীলন নিয়ে শুরু হবে, তো সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই, ধন্যবাদ।